বাংলাদেশের ঐতিহ্যমণ্ডিত রাজনৈতিক দল নেজাম ইসলাম পার্টি বাংলাদেশের কাউন্সিল অধিবেশনের উন্মুক্ত সম্মেলনের মহতরম সভাপতি, প্রবীণ রাজনীতিক আমাদের শ্রদ্ধাভাজন জনাব মাওলানা আব্দুর রশিদ মজুমদার, উপস্থিত আছেন ইসলামী ঐক্যজোটের সংগ্রামী চেয়ারম্যান, বর্ষিয়ান রাজনৈতিক অভিভাবক মাওলানা আব্দুল লতিফ নিজামী সাহেব সহ নেজাম ইসলাম পার্টি বাংলাদেশের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত কাউন্সিলরবৃন্দ, উপস্থিত আমার ভাই ও বন্ধুগণ, সময় শেষ দিকে আমি সম্মানিত বক্তাদের বক্তৃতা খুব মনোযোগ সহকারে শুনতেছিলাম। প্রত্যেক বক্তাই নেজাম ইসলাম পার্টির হাকিকত, তার বাস্তবতা নিয়ে আলোচনা করেছেন, ইতিহাস নিয়ে আলোচনা করেছেন, ঐতিহ্য আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন এবং এর অবদান সম্পর্কেও আমাদের সামনে বিভিন্ন বক্তা তুলে ধরেছেন। আমি মনে করি নেজাম ইসলাম পার্টি বাস্তবিক পক্ষে ঐতিহ্যমণ্ডিত ঐতিহ্যবাহী একটি সংগঠন। এর মধ্যে কারো কোনো দ্বিধা সংশয় থাকতে পারে না এবং এতে সন্দেহের কোনো অবকাশ নেই। বাংলাদেশের উলামায়ে কেরাম নেজাম ইসলাম পার্টির অবদানের কথা কোনোদিনই ভুলতে পারবে না। নেজাম ইসলাম পার্টির প্রতিষ্ঠাতা শাইখুল ইসলাম শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি সহ আমাদের দেশের হযরত মাওলানা আতহার আলী সাহেব রহমতুল্লাহি আলাইহি, খতিবে আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা সৈয়দ মুসলিহুদ্দিন রহমতুল্লাহি আলাইহি, মৌলভী ফরিদ আহমদ রহমতুল্লাহি আলাইহির কথা কে না জানে। এই মৌলভী ফরিদ আহমদ সাহেব সম্পর্কে তৎকালীন সময়ে সংসদের মধ্যে সবাই এক বাক্যে বলতেন, ফরিদ আহমদ সাহেব হচ্ছেন সংসদের প্রাণ, জান, সংসদের রূহ। তিনি না থাকলে সংসদ যেন প্রাণবন্ত হতো না, তিনি না থাকলে যেন সংসদ একটা মৃত্যুপুরীতে পরিণত হতো। এমন বিশাল নেতৃত্ব, এত বড় জ্ঞানী এবং গুণীদের সমাবেশ, এটি তো ইতিহাসের মধ্যে আছে। কিন্তু আমরা যদি শুধু ইতিহাসই চর্চা করি, কাউন্সিল অধিবেশনের মধ্যে, তাহলে আমি মনে করি না এতে অনেক বেশি লাভবান হওয়ার সুযোগ আছে। আমরা ইতিহাস কাউন্সিল অধিবেশন ছাড়া বই পুস্তকের মধ্যেও পড়তে পারবো। ইতিহাস আমরা পড়ব, ইতিহাস আমরা জানব, ইতিহাস আমাদের জানতেই হবে। কেন জানতে হবে? যে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্যে। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে এই যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। আমাদের কি করতে হবে? আমাদেরকে ইতিহাস জেনে ওই ভিত্তির উপর দাঁড়িয়ে সামনের দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে।
খতিব আজম হজরত মৌলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই, হজরত মৌলানা আথার আলী সাহেব রহমতুল্লাহ আলাই, হজরত মৌলানা মুসলিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই সহ আমাদের উলামায়ে কিরাম, মৌলানা আশরাফ আলী ধর্মমণ্ডলী সাহেব রহমতুল্লাহ আলাই সহ আমাদের উলামায়ে কিরাম এই দেশের জন্যে, এই মাটির জন্যে, ইসলাম এবং মুসলমানের জন্যে যেই ভূমিকা রেখেছেন, কিভাবে রেখেছেন সেটা আমাদেরকে জেনে আমাদেরকে তাদের মতো ভূমিকা রাখবার জন্যে প্রস্তুত হতে হবে, তৈরি হতে হবে। তারা কি করতেন? তারা তাদের কর্মীদেরকে শিক্ষা দিতেন এবং তারা নিজেরা শিখতেন যে কিভাবে মরেও জীবিত থাকা যায়, কিভাবে জীবিত থেকেও মরা যায়, কিভাবে তুফান এবং সাইক্লোনের বিরুদ্ধে লড়াই করতে হয় সেটা তারা শিখিয়ে গেছেন। ওই শিক্ষায় আমাদেরকে গ্রহণ করতে হবে। আজ অত্যন্ত বেদনার সাথে, দুঃখের সাথে আমরা অনেক সময় লক্ষ্য করি আমাদের এই ঐতিহ্যমণ্ডিত দল এটা ওই রকম গড়ে উঠতে পারছে না। এটা দুঃখজনক হতে পারে, কিন্তু আজকের এই কাউন্সিল দেখে আমরা নিশ্চয় আশাবাদী হতে পারি। আশাবাদী হতে পারি যে নেজাম ইসলাম পার্টির ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। একে আরো উজ্জ্বল করবার জন্যে আমাদের প্রত্যেককে ভূমিকা রাখতে হবে, অবদান রাখতে হবে এবং আমাদেরকে নেজাম ইসলাম পার্টির যে ম্যানিফেস্টো, নেজাম ইসলাম পার্টির যে কর্মসূচি সেটা আমাদের আত্মস্থ করতে হবে, পাঠ করতে হবে, সেই অনুযায়ী নিজেদের জীবনকে গড়তে হবে এবং সামনের দিনগুলিতে এগিয়ে যেতে হবে। আজকে যেমন বর্তমান পরিস্থিতিতে আমরা কি করতে পারি? মনে করুন আমাদের দেশের মধ্যে এখন এক ধরনের একটা শিক্ষা ব্যবস্থা, জেনারেল শিক্ষা ব্যবস্থা আছে। এই জেনারেল শিক্ষা ব্যবস্থাটি আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের সংস্কৃতিকে সামনে রেখে পরিচালনা করতে হবে এবং সেই অনুযায়ী শিক্ষা প্রদান করতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের এই স্কুলগুলিতে ক্লাস 5 থেকে আরম্ভ করে ম্যাট্রিক পর্যন্ত আমাদের ছেলে মেয়েদেরকে পাশ্চাত্যের নিয়ম অনুযায়ী, পাশ্চাত্য ইউরোপিয়ান দেশগুলি যেভাবে আমাদের ছেলে মেয়েদেরকে নারী যৌন শিক্ষা প্রদান করে, অনুরূপভাবে বাংলাদেশেও এই রকম যৌন শিক্ষার আয়োজন করা হয়েছে। এটা কি মেনে নেওয়া যায়? আমরা অতীতে আমাদের পাঠ্যপুস্তক থেকে কিছু ইসলামী ভাবধারার কিছু বিষয় তুলে দেওয়া হয়েছিল, এর বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, আলোচনাও করেছি। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবি মেনে নিয়েছেন। এটি কারা করে? তিনি বলেন যে আমি নিজেও তো জানি না এরকম করা হয়েছে পাঠ্যপুস্তকের মধ্যে। আমরা জানি না মাননীয় প্রধানমন্ত্রী জানেন কিনা যে যেইভাবে যৌন শিক্ষা দেওয়া হচ্ছে এতে আমাদের সমাজের অধঃপতন ঘটবে, অপসংস্কৃতির সয়লাব ঘটবে, মানুষের মধ্য থেকে নৈতিকতা দূর হয়ে যাবে। এই জন্যে আমরা অনুরোধ করব অনতিবিলম্বে এই পাশ্চাত্য ধাঁচের এই যৌন শিক্ষা বন্ধ করতে হবে। আপনারা কি একমত না? 2, আমরা দেখতে পাচ্ছি 15 জন আলেমের নামের একটি তালিকা বের হয়েছে। এর মধ্যে হক্কানি কিছু ওলামায়ে কেরামের নামও আছে, যাদেরকে বলা হয়েছে তারা বিভিন্ন বক্তব্য উস্কানিমূলক প্রদান করে থাকে। এই জন্যে তাদেরকে নিষিদ্ধ করার একটা প্রক্রিয়া চলছে বলে আমরা শুনেছি। আমি আপনাদের কাছে জানতে চাই এবং সরকারের কাছেও জানতে চাই, এইসব ওলামায়ে কেরাম, আমি অত্যন্ত সংক্ষেপে শেষ করছি,
ওলামায়ে ইকরাম হকের কথা বলেন, হক্কানিয়তের কথা বলেন, তারা মানবাধিকারের কথা বলেন, ইনসাফের কথা বলেন, সাম্যের কথা বলেন, ব্যভিচারের বিরুদ্ধে কথা বলেন, নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলেন, নারীর বিরুদ্ধে সহিংসতার বিরুদ্ধে কথা বলেন, মানবাধিকারের পক্ষে কথা বলেন এবং সমাজের মধ্যে যে সুদ এবং ঘুষের সয়লাব চলছে তার বিরুদ্ধেও তারা কথা বলেন। তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, তারা জেনার বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে, অশ্লীলতার বিরুদ্ধে, অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলেন। এই জন্যই বলেন যে এটা বলা তাদের দায়িত্ব এবং এটা বলা তাদের জন্য ইবাদত। এই কোন ইবাদত কি বন্ধ করা যায়? ইবাদত বন্ধ করা যায়? যারা এই কাজটি করতে গেছেন আমি মনে করি না তারা বুদ্ধিমানের কাজ করেছেন। আমি মনে করি অনতিবিলম্বে এই চর্চা বন্ধ করতে হবে। হ্যাঁ, যারা ওয়াজ মাহফিল যেটা আমাদের মুসলমানের জন্য ইবাদত, একে বিনোদনের একটা ক্ষেত্র বানিয়ে নিচ্ছে এবং অন্যান্যভাবে একে কলুষিত করবার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা দেশের হক্কানি ওলামায়ে ইকরামের সমন্বয়ে বসে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। কিন্তু হক্কানি ওলামায়ে ইকরামের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার কোন চক্রান্ত এদেশের আলেম ওলামা, এদেশের তৌহিদি জনতা, এদেশের আপামর জনতা কোনদিন মেনে নিবে না, মেনে নিতে পারে না। জিরো টলারেন্স তারা গ্রহণ করবে। আমি মনে করি ওলামায়ে ইকরাম যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, ঘুষের বিরুদ্ধে কথা বলেন, সুদের বিরুদ্ধে কথা বলেন, এটা ওলামায়ে ইকরাম তখন এই সরকারের জন্য সহায়ক হয়, দুর্নীতি প্রতিরোধের জন্য সহায়ক হয়, এটা সরকারেরই সহায়তা হয়। অতএব সরকারকে এইসব বিষয় বিবেচনা করতে হবে। সমাজ থেকে মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী জিহাদ ঘোষণা করেছেন, ওলামায়ে ইকরাম মাদকের বিরুদ্ধে কথা বলেন, তাহলে তো এটা সরকারের জন্য সহায়ক। এই ওলামায়ে ইকরামের কণ্ঠস্তব্ধ কারা করে দিতে চায়? রাশেদ খান মেননরা, হাসানুল হক ইনুরা? এটাও কি সম্ভব? আমি শুনলাম রাশেদ খান মেনন সাহেব তিনি হজে গিয়ে নাকি তওবা করতে হজে গিয়েছেন। আপনারা কি শুনেছেন? আপনারা শুনেছেন উনি নাকি হজে গিয়েছেন? আমি মনে করি ওনার ভালো করে তওবা করা উচিত এবং তার ঘোষণা দেওয়া উচিত যে তিনি তওবা করে এসেছেন। আমার সর্বশেষ কথা হচ্ছে এই, আমার ভাইরা, আমাদেরকে বিবেক দিয়ে বুঝতে হবে সময়টা বড় নাজুক। আমাদেরকে বিবেক দিয়ে বুঝতে হবে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে গভীরভাবে চিন্তা ভাবনা করে নিতে হবে। সমগ্র পৃথিবীর রাজনৈতিক অবস্থা আমাদের চোখের সামনে রাখতে হবে এবং রাজনৈতিক অবস্থা মাথায় রেখেই আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং নেজাম ইসলাম পার্টি আগামী দিনে অনেক বেশি শক্তিশালী হবে, সাংগঠনিক ভিত্তি তৈরি করবে, গ্রামে গঞ্জে, প্রতিটি পাড়া মহল্লা, প্রতিটি জেলা উপজেলা উপশহরে সর্বত্র একটি সাংগঠনিক ভিত্তি তৈরি করবে এবং আগামী নেতৃত্ব, বলিষ্ঠ একটি নেতৃত্ব নেজাম ইসলাম পার্টির আসবে।